দর্শক, আলোচিত ঘটনার পেছনের ঘটনা এবং বিশ্লেষণ নিয়ে আমাদের নিয়মিত আয়োজন নিউজ ভিউজ 24 আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমি শাহনাজ শারিয়ার। অর্লিতে রয়েছে এসএমডি এলইডি চিপ, বেস্ট কোয়ালিটির হিট সিঙ্ক এবং এসএম টেকনোলজিতে তৈরি হাইলি এফিশিয়েন্ট সার্কিট। তাই অর্লির উজ্জ্বলতা দীর্ঘদিন থাকে অমলিন। 7 আগস্ট থেকে 6 দিনে সারা দেশে 1,04,71,200 জনকে করোনা টিকা দেওয়া হবে। আর এ বিষয়ে একটি মাইক্রো প্ল্যান করেছে স্বাস্থ্য অধিদপ্তর। সিটি কর্পোরেশন এলাকায় দেওয়া হবে মডার্নার টিকা, আর জেলা পর্যায়ে ইউনিয়ন এবং পৌরসভাতে দেওয়া হবে সিনোফার্মের টিকা। আর এই কার্যক্রমে অগ্রাধিকার দেওয়া হবে বয়স্কদের। অধিদপ্তর বলছে, টিকাদান কার্যক্রম হাসপাতালের বাইরে আনা হচ্ছে। আগামী 7 আগস্ট থেকে 12 আগস্ট পর্যন্ত সারা দেশে শুরু হচ্ছে করোনার টিকাদান ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনে 6 দিনে টিকা দেওয়া হবে ইউনিয়ন, পৌরসভা এবং সিটি কর্পোরেশনের ওয়ার্ডে। আর এ নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর প্রণয়ন করেছে মাইক্রো প্ল্যান। পরিকল্পনা অনুযায়ী সারা দেশের 4,600 ইউনিয়নে 3 দিনে দেয়া হবে 82,80,000 টিকা। প্রতি কেন্দ্রের 3টি বুথের প্রতিটিতে দেয়া হবে 200 করে সিনোফার্মের টিকা। একই সাথে পৌরসভার 1054 ওয়ার্ডে 3 দিনে 6,32,400 টিকা দেয়া হবে। প্রতি ওয়ার্ডে স্থাপন করা হবে একটি করে বুথ। এখানেও দেয়া হবে সিনোফার্মের টিকা। 12টি সিটি কর্পোরেশনের 433 ওয়ার্ডে 6 দিনে 15,58,800 জনকে দেয়া হবে মডার্নার টিকা। প্রতি ওয়ার্ডে থাকবে 3টি বুথ। প্রতি বুথে দেয়া হবে 200 করে টিকা। পুরনো ইপিআই স্কেজুলে যেভাবে ভাগ করা আছে ওইভাবে ভাগ করে আমরা টিকাটা দেব। আমরা চাচ্ছি যে হাসপাতাল থেকে টিকা কেন্দ্রগুলোকে বের করে নিয়ে আসতে, স্কুল কলেজ, তারপরে হচ্ছে ইউনিয়নে, তারপরে আরও যে সমস্ত জায়গাগুলো আছে, আমাদের কমিউনিটি হেলথ ক্লিনিক আছে, সেগুলোতে আছে। ঢাকাতেও আমরা মেডিকেল কলেজগুলোতে দিয়ে দিতে চাই। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, সপ্তাহব্যাপী এই ক্যাম্পেইনে অগ্রাধিকার দেয়া হবে বয়স্কদের। এনআইডি না থাকলেও বিশেষ পদ্ধতিতে তাদের টিকার ব্যবস্থা করা হবে। যারা বয়স্ক তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে দেওয়া হবে, কারণ তারাই 70 থেকে 80%, আমি বলবো 90% মৃত্যু তাদের হচ্ছে। সে কারণেই আমরা তাদেরকে আগে টিকা দেওয়ার ব্যবস্থা করেছি। তারা যদি নিবন্ধন নাও করতে পারে তাহলেও তাদের টিকা দেওয়া হবে। তাদের যে আইডি কার্ড আছে, আইডি কার্ড দিয়ে দেখেই তাদের টিকা দেওয়া হবে। আইডি কার্ড যদি নাও থাকে, আমরা বিশেষ ব্যবস্থায় তাদেরকে আমরা টিকা দেব। আশাকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। যেমনটি বলছিলাম, 7 আগস্ট থেকে সারা দেশে আবারও বড় পরিসরে টিকা কার্যক্রম শুরু হচ্ছে। এই বিষয়ে কথা বলার জন্য এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন তাজুল ইসলাম এ বাড়ি, টিকা বিশেষজ্ঞ এবং সাবেক প্রোগ্রাম ম্যানেজার ইপিআই। তাজুল ইসলাম এ বাড়ি, প্রথমে আপনাকে স্বাগত জানাচ্ছি। যে বিষয়টি প্রথমে আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম যে 6 দিনে সারা দেশে প্রায় 1,05,00,000 মানুষকে টিকা দেওয়ার কার্যক্রমের কথা বলা হচ্ছে। আমাদের দেশে টিকা কার্যক্রমের সামর্থ্য অনুযায়ী এটি কতটা সম্ভব বলে আপনার কাছে মনে হচ্ছে? ধন্যবাদ। আপনারা জানেন যে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি, যেটাকে বলে ইপিআই, এই ইপিআই এর মাধ্যমে সারা বাংলাদেশে 1,34,684টা সেন্টার আছে সারা বাংলাদেশে। এবং এই টিকাগুলো আমরা এ পর্যন্ত 1985 সাল থেকে আমরা দিয়ে আসতেছি। ইউনিয়নের না, একটা ইউনিয়নকে 3টা ওয়ার্ড থাকে পুরাতন। এই একটা ওয়ার্ডে আবার 8টা সেন্টার আছে, অর্থাৎ একটা ইউনিয়নে 24টা সেন্টার আছে, সাব সেন্টার আছে। এই সাব সেন্টার থেকে রেগুলার সেই 1985 সাল থেকে আমাদের মাঠ পর্যায়ের কর্মী, স্বাস্থ্যকর্মী এবং ফ্যামিলি প্ল্যানিং, পরিবার পরিকল্পনা কর্মী এই টিকাগুলো দিয়ে আসতেছে। তো এখন আমরা আউটরিচ সাইট না, মানে ওই 24টা সেন্টারে থেকে না, ইউনিয়নের, আমরা ইউনিয়ন থেকে এটা আমরা দিতে চাচ্ছি এবং 7 তারিখে সেটা। এটা আমি মনে করি আমাদের দেশের প্রেক্ষাপটে এই ভ্যাকসিনটা ওই প্ল্যাটফর্মটা ইউজ করে আমরা ইজিলি সহজে আমরা দিতে পারি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমরা যে ভ্যাকসিন গুলো এখন আমরা 8টা ভ্যাকসিন আমরা অ্যাপ্রুভ করছি আমাদের ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, তার মধ্যে 4টা ভ্যাকসিন আমরা দিচ্ছি। একটা হচ্ছে অ্যাস্ট্রাজেনিকা, একটা হচ্ছে মডার্না, একটা হচ্ছে ফাইজার, আর একটা হচ্ছে সাইনোফার্ম। তো এখন টেম্পারেচারের একটা ব্যাপার আছে। এই ভ্যাকসিন গুলো সাধারণত আমরা ঢাকা থেকে ডিস্ট্রিক্ট লেভেলে এটা কোল্ড বক্সের মাধ্যমে ভ্যাকসিন গুলো যায় এবং এই ভ্যাকসিন গুলো এক একটা ভ্যাকসিন এবং এক এক থাকে, যেটা +2 থেকে +8 ডিগ্রি সেন্টিগ্রেডের তাপমাত্রা। আমরা যে 4টা ভ্যাকসিন আমরা দিচ্ছি,
এই 4টা ভ্যাকসিনের মধ্যে সাইনোফার্ম এবং আপনার হচ্ছে জেবলিয়া, যেটা জাপান থেকে অ্যাস্ট্রাজেনিকা আসছে, এটা +2 থেকে +8 ডিগ্রি সেন্টিগ্রেডে রাখতে হয়। কাজেই অন্যান্য শিশুদের ভ্যাকসিনের মতন এই ভ্যাকসিনটা আমরা ইজিলি আমাদের যে মাঠ পর্যায়ে কর্মী আছে 50,000-এর মতন দক্ষ কর্মী, তাদের মাধ্যমে এই ভ্যাকসিনটা ইউনিয়ন থেকে দেওয়া যেতে পারে। আর বাকি থাকলো দুটো ভ্যাকসিন, একটা হচ্ছে মডার্নার ভ্যাকসিন আর একটা হচ্ছে ফাইজারের ভ্যাকসিন। মডার্নার ভ্যাকসিন আমাদের সিদ্ধান্ত হয়েছে যে সিটি কর্পোরেশন কর্মী আছে তাদেরকে আমরা দিচ্ছি, কিন্তু আমি মনে করি অ্যাজ এ ভ্যাকসিন স্পেশালিস্ট হিসাবে এই মডার্নার ভ্যাকসিন এবং ফাইজারের ভ্যাকসিন এটাও এই দুটাও +2 থেকে +8 ডিগ্রি সেন্টিগ্রেডে 1 মাস পর্যন্ত রাখা যায়। কাজে এই ভ্যাকসিন গুলো 1 মাস তো কম না, 1 দিন 2 দিন না। এই ভ্যাকসিন গুলো ভবিষ্যতে আমাদের প্ল্যান করতে হবে, এটাও ইউনিয়ন থেকে আমরা দিতে পারবো, এবং তাহলে আমরা বৃহত্তর একটা জনগোষ্ঠীকে, আমাদের দেশের তো অনেক টিকা আসবে, আরো ভবিষ্যতে স্পুটনিক ভি আসবে, আরো নোভোভ্যাক্স আসবে। কাজেই অ্যাজ আর্লি অ্যাজ পসিবল যত জনগোষ্ঠীকে আমরা ভ্যাকসিনের আওতায় নিতে আসবো তত আমাদের ভ্যাকসিনের যে পরিবর্তনের যে রূপ পরিবর্তন হয়, অর্থাৎ ভেরিয়েন্ট, ডেল্টা ভ্যারিয়েন্ট, গামা ভ্যারিয়েন্ট, তারপর কেন্ট ভ্যারিয়েন্ট, সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্ট, ভবিষ্যতে অন্য ভ্যারিয়েন্ট। কাজেই এটা ইজিলি এটা দেওয়া। যে আরেকটি বিষয় জানতে চাচ্ছিলাম যে জেলা বা মাঠ পর্যায়ে যেসব কর্মীরা আছেন তারা যথেষ্ট পরিমাণ কিনা এই অল্প সময়ে এত টিকা দেওয়ার জন্য, এবং সেই চাপটা তারা নিতে পারবে কিনা? আমি একটু কর্মী আছে বিভাগ এবং পরিকল্পনা বিভাগ। যে যান্ত্রিক গোলযোগের কারণে তাজুল ইসলাম এম এ বাড়িকে আমরা ঠিকমতো শুনতে পাচ্ছি না। আমরা এই মুহূর্তে যেতে যাচ্ছি একটি বিরতিতে, বিরতির পর আবারও আমরা তার সাথে কথা বলার চেষ্টা করব। নিউজ ভিউজ 24 এ পর্যায়ে নিচ্ছে বিরতি, একটু পরে আবার আমন্ত্রণ নিউজ ভিউজ 24-এ। অর্লিতে রয়েছে এসএমডি এলইডি চিপ, বেস্ট কোয়ালিটির হিটসিঙ্ক এবং এসএম টেকনোলজিতে তৈরি হাইলি এফিশিয়েন্ট সার্কিট, তাই অর্লির উজ্জ্বলতা দীর্ঘদিন থাকে অমলিন। টিকাদান কার্যক্রম নিয়ে কথা বলছিলাম তাজুল ইসলাম এ বাড়ির সাথে। জনাব তাজুল ইসলাম এ বাড়ি, যেমনটি আগে বলছিলাম যে 6 দিনে সারা দেশে 1,05,00,000 মানুষকে টিকা দেওয়ার কার্যক্রমের কথা বলছে। এজন্য স্বাস্থ্য অধিদপ্তর বলছে যে টিকাদান কার্যক্রম হাসপাতালের বাইরে আনা হচ্ছে। এটি আপনার কাছে কতটা যুক্তিযুক্ত মনে হচ্ছে? আমি মনে করি যে টিকাদান কার্যক্রম হসপিটালের বাইরে নিয়ে যাওয়া সম্ভব, কারণ আমাদের যে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি আছে সেটা 1985 সাল থেকে এই কার্যক্রমটা চলতেছে, এটা একটা সাকসেসফুল প্রোগ্রাম। ইউনিয়নের নিচেও একটা না হেলথ অ্যাসিস্ট্যান্ট এবং ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যাসিস্ট্যান্ট, তাদের মাধ্যমে আমরা এই টিকাটা দেই। কাজেই এই টিকাগুলো উপজেলা থেকে বা ডিস্ট্রিক্ট থেকে ইউনিয়নে নিয়ে গিয়ে আর এই যে 50,000-এরও অধিক যে আমাদের কর্মী বাহিনী আছে তাদের মাধ্যমে এই টিকাটা দেওয়া সম্ভব। নাম্বার 2, যে ভ্যাকসিনগুলো আমরা দিচ্ছি এই 4টা ভ্যাকসিন, যেটা হচ্ছে ফাইজার, মডার্না, সাইনোফার্ম আর অ্যাস্ট্রাজেনিকা। এই 4টা ভ্যাকসিনের মধ্যে সাইনোফার্মের ভ্যাকসিন এবং অ্যাস্ট্রাজেনিকার ভ্যাকসিন +2 থেকে +8 ডিগ্রি সেন্টিগ্রেডে রাখতে হয়, যেটা আমরা ভ্যাকসিন ক্যারিয়ারের মাধ্যমে এক একটা ভ্যাকসিন ক্যারিয়ারে 4টা আইস প্যাক থাকে, যার মাধ্যমে টেম্পারেচারটা মেনটেন করা হয়। এই ভ্যাকসিন ক্যারিয়ারের মাধ্যমে এই ভ্যাকসিনটা আমরা পাঠাতে পারি। আর বাদ বাকি যে দুটো ভ্যাকসিন, যেটা মডার্না এবং যেটা সিটি কর্পোরেশন থেকে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে, এবং ফাইজার যেটা বিদেশে যারা কর্মী তাদের দেওয়ার জন্য সিদ্ধান্ত হয়েছে, আমি অ্যাজ এ ভ্যাকসিন স্পেশালিস্ট হিসেবে আমি বলতে চাচ্ছি এবং আমার প্রিভিয়াস অভিজ্ঞতা থেকে বলতেছি, ইভেন ভবিষ্যতে তো বহু আমাদের ভ্যাকসিনটা আসবে, ফাইজারের আসবে, মডার্নার আসবে, স্পুটনিক ভি আসবে, নোভোভ্যাক্স আসবে, কাজে ভ্যাকসিনের কোনো আর অসুবিধা হবে না। ভবিষ্যতে এই মডার্না এবং ফাইজারের ভ্যাকসিনটাও যদিও লং টার্ম সংরক্ষণের জন্য এটা -60 to 70 ডিগ্রিতে রাখতে হয়, আর মডার্নারটা -20-তে, কিন্তু 1 মাস পর্যন্ত ওই সাইনোফার্ম এবং অ্যাস্ট্রাজেনিকার মতন এটা +2 থেকে +8 ডিগ্রি সেন্টিগ্রেডে রাখা যায়। তাহলে 1 মাস সময় তো কম না। কাজে ভবিষ্যতে আমাদের এটাও প্ল্যান আমরা করতে পারি, মডার্না ফাইজারেরটাও দেওয়া যেতে পারে, কারণ 1 মাস পর্যন্ত আমরা রাখতে পারি এই ভ্যাকসিন ক্যারিয়ার বা কোলবক্সের মাধ্যমে। এটা সম্ভব। জনাব তাজুল ইসলাম এ বাড়ি, আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। 6 দিনে সারা দেশে 1,05,00,000 মানুষকে টিকা দেওয়ার কার্যক্রম শুরু হচ্ছে 7 আগস্ট থেকে। এ নিয়ে কথা বলছিলাম তাজুল ইসলাম এ বাড়ির সাথে, টিকা বিশেষজ্ঞ।
সীমিত সময়ের জন্য গণপরিবহন খুলে দেয় সড়ক নৌপথে এখনও ভিড় যাত্রীদের। শিল্প কারখানা শ্রমিকদের জন্য আজ বেলা 12টা পর্যন্ত গণপরিবহন চালু রাখার কথা বলা হয়েছিল, তবে নির্ধারিত সময়ের পরও চলছে বাস। সারা দেশে কঠোর বিধিনিষেধ বহাল থাকলেও সড়কে চাপ ছিল গাড়ির। ঢাকায় ফেরা মানুষের ভিড় রয়েছে রাজবাড়ী, দৌলতদিয়া, মাদারীপুরের বাংলা বাজার এবং ভোলার ইলিশা ঘাটে। সরকার অনুমতি দিলেও প্রস্তুতি না থাকায় বরিশাল থেকে ছাড়েনি রাজধানীমুখী কোনো লঞ্চ। দু একটি লঞ্চ ঢাকা এসেছে চাঁদপুর থেকে। বিআইডব্লিউটিএ জানিয়েছে যাত্রী চাপ থাকায় আগামীকাল ভোর 6টা পর্যন্ত চলবে লঞ্চ। করোনা এবং লকডাউন পরিস্থিতি নিয়ে কথা বলার জন্য এই মুহূর্তে চট্টগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ফখরুল ইসলাম। ফখরুল ইসলাম, চট্টগ্রামের করোনা পরিস্থিতির কি অবস্থা জানাবেন? লকডাউন মানুষ মেনে চলছে কিনা, যদিও আজকে লকডাউন শিথিল করা হয়েছে সরকারের পক্ষ থেকে? শাহনাজ, আমি শুরুতেই একটা তথ্য দিতে চাই যানবাহন এবং শিল্প কারখানা নিয়ে। আপনি জেনে থাকবেন চট্টগ্রামে মোট 3টি সরকারি বেসরকারি ইপিজেড রয়েছে, এর বাইরে 3টি শিল্পাঞ্চল রয়েছে। সব মিলিয়ে এই জায়গাগুলোতে তৈরি পোশাক কারখানা রয়েছে। এই মুহূর্তে চালু আছে 250-র মতো। এই 250 কারখানায় শ্রমিক কর্মচারী কাজ করে 6 থেকে 6.5 লাখ। কিছুক্ষণ আগে আমি কথা বলেছিলাম বিজিএমই এর প্রথম সহসভাপতি সৈয়দ নজরুল ইসলামের সাথে। তিনি জানিয়েছেন যে সরকারের যে বিধি নিষেধ বা যে নির্দেশনা সেটি অনুযায়ী সকাল থেকে তারা মনিটর করেছেন যে গতকাল বিকেল সন্ধ্যা বা রাত থেকে বা আজকে সকাল পর্যন্ত যেসব শ্রমিক কর্মচারী বাহির থেকে চট্টগ্রাম শহরে প্রবেশ করেছে তারা ঠিকমতো কারখানায় যেতে পেরেছে কিনা। তিনি বলেছেন যে যেতে পেরেছে এবং কারখানাগুলো তাদের নিজস্ব পরিবহনের মাধ্যমে এই শ্রমিক কর্মচারীদের নিয়েছে। যদিও বাস্তবতা কিছুটা পার্থক্য আছে। আমরা যেটা দেখেছি শুনেছি যে অনেকেই গণপরিবহনে করেও গিয়েছেন। সব কারখানা শ্রমিক কর্মচারীদের জন্য নিজস্ব পরিবহন ব্যবস্থা চালু করে নাই বা করা সম্ভব হয় নাই। এবং এখন দিন শেষ অর্থাৎ 12টা পর্যন্ত এই গণপরিবহন চলার কথা। তাহলে এখন যারা কর্মস্থল থেকে ঘরে ফিরবে তাদের কি অবস্থা? আমরা খোঁজ খবর নিয়ে জানতে পেরেছি যে অনেক কারখানাই তাদের কর্মচারীদের জন্য, শ্রমিকদের জন্য বাস বা অন্যান্য পরিবহন নিশ্চিত করতে পারেনি এবং যারা নিশ্চিত করেছিল তারা পর্যাপ্ত দিতে পারেনি, যে কারণে একটা বড় সংকট কিন্তু থেকেই যায় এবং এই চিত্র অনেক বেশি পরিষ্কার হবে আগামীকাল সকালে। তো আসলে এখন পর্যন্ত কিছু গণপরিবহন বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গায় চলছে। আর এর বাইরে যদি আমরা যেতে চাই যে করোনার পরিস্থিতি আসলে ভয়াবহ। সারা দেশের চিত্র একই, চট্টগ্রামেরটাও একেবারে অভিন্ন। এখানে প্রতিদিনই 800, 900, 1000 বা তারও বেশি আক্রান্ত হচ্ছে, মারা যাচ্ছে 10-11 জন। গতকালও 11 জনের মৃত্যু হয়েছে। আইসিইউ নাই, নেজাল ক্যানুলার সংকট, অক্সিজেনের স্বল্পতা, হাসপাতালে সিট নাই, বেড নাই, সব কিছু নাইয়ের মধ্যে আসলে চলছে একরকম অসহায়ত্ব চট্টগ্রামেও। জি ফখরুল ইসলাম, আপনাকে ধন্যবাদ। চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছিলেন ফখরুল ইসলাম। এবার যেতে যাচ্ছি কাউসার হোসেন রানার কাছে, যুক্ত হচ্ছেন বরিশাল থেকে। কাউসার হোসেন রানা, সরকার অনুমতি দিলেও প্রস্তুতি না থাকায় বরিশাল থেকে কোনো লঞ্চ রাজধানীর দিকে আসেনি। মানুষজন ঠিক কিভাবে ঢাকায় আসছে? আসলে মূলত গতকালকে যখন অনুমতি পাওয়া যায় তারপরে ওই সময়টাতে খুব কম যাত্রী ছিল, বলা যায় যে যাত্রী হলে লঞ্চগুলো ছাড়া সম্ভব ছিল সেই পরিমাণ যাত্রী ছিল না, সেই জন্য গতকাল রাতে লঞ্চ ছাড়েনি। তবে আজ কিন্তু ঢাকার উদ্দেশ্যে লঞ্চগুলো ছাড়ার জন্য বরিশাল ঘাটে প্রস্তুত রয়েছে এবং অসংখ্য যাত্রী রয়েছেন যারা ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। এইরকম যাত্রী হওয়ার জন্য কিন্তু আজ বরিশাল থেকে এই 9টি লঞ্চ আপাতত ঘাটে রয়েছে। তবে সবগুলো লঞ্চই যে ছাড়বে এমন নয়, যাত্রী সংখ্যার উপর নির্ভর করছে বাকি সবগুলো লঞ্চ চলাচলের জন্য। আপাতত প্রথম পর্যায়ে 3 থেকে 4টি লঞ্চকে এখানে প্রস্তুত রাখা হয়েছে। সেই লঞ্চগুলোর পরও যদি অনেক যাত্রী থাকে তখন অন্যান্য লঞ্চগুলোও কিন্তু বরিশাল ঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবে। এবং এখন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে বরগুনা থেকে পূবালী 1 নামের একটি লঞ্চ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছিল, সেটি বরিশাল ঘাটে এসে নোঙর করেছে। এখান থেকে চাঁদপুর ও ঢাকার উদ্দেশ্যে যে যাত্রীরা রয়েছে তাদেরকে এখান থেকে নেওয়া হয়েছে। অনেক যাত্রী কিন্তু বেশ ঝুঁকিপূর্ণভাবে এই লঞ্চটিতে উঠেছে আমরা দেখেছি এবং এখন আপনারা দেখছেন যে যাত্রীদের টইটুম্বর হয়ে রয়েছে এই লঞ্চটি। এছাড়া অন্যান্য যে লঞ্চগুলো রয়েছে যেগুলো আজ বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে সেই লঞ্চগুলোতেও কিন্তু যাত্রী রয়েছে অসংখ্য।
এবং এর বিষয়ে একটি জিনিস যে স্বাস্থ্যবিধি মানার যে বিষয়গুলো, সেই স্বাস্থ্যবিধি কিন্তু উপেক্ষিত হয়েছে এবং হাত ধুয়ে বা মাস্ক ব্যবহার করে যে ওঠার বিষয়গুলো, সেগুলো কিন্তু আমাদের খুব একটা পরিলক্ষিত হয়নি। অনেকের মুখে মাস্ক থাকলেও সেটি সঠিকভাবে নেই, থুতনিতে রয়েছে, এবং যারা মাস্ক পরে আছেন তাদের যে দূরত্ব মেনে চলার কথা, সেটি তো কোনো বালাই নেই, সেটি মানা এখানে একেবারেই সম্ভব হচ্ছে না, না ঘাটে না লঞ্চের মধ্যে। এসব বিষয় নিয়ে আমরা যাত্রীদের সাথে কথা বলেছি, লঞ্চের কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। তারা যেটি জানিয়েছেন, আসলে উপায়ন্ত না পেয়েই তারা লঞ্চে উঠেছেন এবং যেটুকু সুযোগ পেয়েছেন সেটুকুকে তারা কাজে লাগানোর চেষ্টা করছেন। এবং লঞ্চ কর্তৃপক্ষ আমাদেরকে যেটি জানিয়েছে যে তারা মূলত বলা যায় যে অনেক পরে জানতে পেরেছেন এই লঞ্চ ছাড়ার বিষয়টি। গতকালকে যেহেতু প্রস্তুতিই ছিল না, তারা ছাড়তে পারেনি, এবং আজকেও যখন শুনেছেন যে আগামীকাল সকাল 6টা পর্যন্ত লঞ্চ চলাচল করবে, সেই নির্দেশনা পাওয়ার পর কিন্তু তারা এই প্রস্তুতি নেন এবং লঞ্চ চলাচলের বিষয়টি নিশ্চিত করেন। এবং সেই মোতাবেক তারা লঞ্চের গেটের কাছে হাত ধোয়ার ব্যবস্থা রেখেছেন এবং স্বাস্থ্যবিধি মানার জন্য মাইকিং করছেন। আসলে যাত্রী এত বেশি, সেটি সঠিকভাবে তারা মানাতে পারছেন না। এই ছিল বরিশালের লঞ্চঘাটের পরিস্থিতি। জি, কাউসার হোসেন রানা, আপনাকে ধন্যবাদ। এবার দেখে নিতে চাচ্ছি ঢাকা ময়মনসিংহ মহাসড়কের কি অবস্থা। গাজীপুর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন রফিকুল ইসলাম খান। রফিকুল ইসলাম খান, ঢাকা ময়মনসিংহ ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ঢাকায় ফেরা যাত্রীদের ভিড় কেমন দেখতে পাচ্ছেন? শাহানা, সারাদিন মহাসড়কে যেমন যানবাহনের দীর্ঘ সারি কিংবা যানজট যেটি ছিল সে সকালে এবং সারাদিনের তুলনায় এই মুহূর্তে কিন্তু যাত্রী এবং যানবাহনের সংখ্যা অনেকটাই কমে এসেছে। আমার পিছনে আপনি নিশ্চয় দেখতে পাচ্ছেন যে সারি সারি গাড়ি, যে যানবাহনের সারি, সেটি কিন্তু এখনও রয়েছে। হাইওয়ে পুলিশ সদস্যরা আসলে যানবাহনের যে দীর্ঘ লাইন সেটা নিরসনের চেষ্টা করে যাচ্ছে। তো আসলে সকাল থেকেই কিন্তু মহাসড়কে চন্দ্রা মোড়কে কেন্দ্র করে, বিশেষ করে আমি রয়েছে এই মুহূর্তে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে চন্দ্রা ত্রিমোড় এলাকায়, চন্দ্রা মোড়কে কেন্দ্র করে বেশ কয়েক কিলোমিটার যানবাহনের যে সারি ছিল সেই সারিটি এখন কিন্তু কমে আসছে। এখন শুধু চন্দ্রা মোড়কে কেন্দ্র করে কিছুটা যানবাহনের জটলা রয়েছে। যদিও শাহনাজ বলা হয়েছিল যে 12টার পর থেকে কিন্তু কোনো গণপরিবহন চলবে না। আমরা কিন্তু এখন পর্যন্ত দেখতে পাচ্ছি যে বিপুল সংখ্যক গণপরিবহন গার্মেন্টসে যে শ্রমিক, সেই শ্রমিক গ্রহণ করে নিয়ে আসছে উত্তরবঙ্গ থেকে, এবং কি শুধু গণপরিবহন না, ট্রাকে করে কিন্তু শ্রমিকরা এখনও আসছে। যদিও বিজিএমএ থেকে বলা হয়েছে 75% শ্রমিক কিন্তু এরই মধ্যে কাজে যোগদান করেছে, কিন্তু সড়কের যে বাস্তব চিত্র সেটি কিন্তু আসলে সেই 75% বোঝায় না, কারণ এখনও হাজার হাজার শ্রমিক কিন্তু বিভিন্ন যানবাহনে করে তাদের কর্মস্থলে যাওয়ার জন্য মহাসড়ক দিয়ে যাচ্ছে। তো আসলে যেহেতু মহাসড়কে এখনও গণপরিবহন চলছে, আমরা হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ এবং মেট্রোপলিটন পুলিশের সাথে কিন্তু কথা বলেছি। তারা যেটি বলছে, যেহেতু শ্রমিকরা আসতেছে এবং তাদের জন্যই মূলত গণপরিবহন, যদিও 12টার জন্য খুলে দেওয়া হয়েছিল, তারপরেও তারা যতক্ষণ পর্যন্ত শ্রমিকবাহী যাত্রীবাহী বাস আসছে তাদেরকে আসার সুযোগ করে দিচ্ছে। কোনো গাড়ি কিন্তু তারা এখন পর্যন্ত ফেরিয়ে দিচ্ছেন না, এবং কিংবা যে লকডাউন বাস্তবায়নের কথা ছিল মহাসড়কে 12টার পর থেকে, সেটিও কিন্তু বাস্তবায়ন হচ্ছে না। আসলে যে শ্রমিকরা আসছে উত্তরবঙ্গ থেকে কাজে যোগ দেওয়ার জন্য, তাদের কিন্তু আসার সুযোগ দেওয়া হচ্ছে, তাদেরকে কোনো প্রকারে হয়রানি করা হচ্ছে না। তো এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ খবর। জি, রফিকুল ইসলাম খান, আপনাকে ধন্যবাদ। এবার দেখে নিতে চাচ্ছি রাজবাড়ী ঘাটের কি অবস্থা। সেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সুমন বিশ্বাস। সুমন বিশ্বাস, রাজবাড়ী ঘাটে ঢাকায় ফেরা যাত্রীদের চাপ কেমন দেখতে পাচ্ছেন? শাহনাজ, এই মুহূর্তে কিন্তু দৌলতদিয়া ফেরিঘাটে ঢাকামুখী যাত্রীদের চাপ নেই বললেই চলে। হঠাৎ দু একজন আসছে, এখন শুধু জরুরি পণ্যবাহী যে পরিবহনগুলো আছে সেই সাথে অ্যাম্বুলেন্স এটাই পারাপার করছে। তবে ঘাটগুলোতে পর্যাপ্ত কিন্তু ফেরি আছে। সারাদিনে আমরা যেমনটি দেখিয়েছিলাম যে দক্ষিণ পশ্চিমাঞ্চল থেকে আসা কর্মমুখী মানুষের একটা বড় ভিড় ছিল দৌলতদিয়া ফেরিঘাটে। তারা নানা উপায়ে কিন্তু দৌলতদিয়া ঘাটে এসেছে, ফেরি পার হয়েছে, কিন্তু এই শেষ বেলায় সন্ধ্যায় কিন্তু এখন আর সেই মানুষের চাপটা কিন্তু এখন আর নেই। তবে আমরা সারাদিনে যাত্রীদের কাছ থেকে যে অভিযোগটা বারবারই শুনে এসেছি যে পরিবহনের রাস্তায় তাদের পরিবহনের সংখ্যাটা কিন্তু খুবই কম ছিল। তারা ভেঙে ভেঙে দৌলতদিয়া পর্যন্ত দৌলতদিয়া ঘাট পর্যন্ত আসতে হয়েছে, এবং সেজন্য তাদের ভাড়াও লেগেছে কয়েক গুণ বেশি।
দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে সারা দিনে 12টি ফেরি চলাচল করেছে, এমনটি জানিয়েছে আমাদের বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ দৌলতদিয়া ঘাট শাখা থেকে। এছাড়া লঞ্চ চলাচল করছে সারাদিনে কিন্তু দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে, সেটাও পর্যাপ্ত পরিমাণ চলাচল করছে, যে কারণে ব্যস্ততম যে দৌলতদিয়া ফেরিঘাট মানুষের চাপ, যাত্রী ঢাকামুখী মানুষের চাপ, সেইটা আর এখন এসে কিন্তু নেই। তবে দৌলতদিয়া ফেরিঘাটে এই যে পদ্মা নদী পাড়ি দিতে মানুষের দুর্ভোগ না থাকলেও তারা আমাদেরকে জানিয়েছিল যে এই ঘাট পর্যন্ত আসতে তাদেরকে নানাভাবে কিন্তু দুর্ভোগ পোহাতে হয়েছে, কারণ রাস্তায় এই রুটে গণপরিবহন কম ছিল, যে কারণে তাদেরকে ছোট ছোট রিক্সা, ব্যাটারি চালিত অটো রিক্সা, মাহেন্দ্র সহ 3 চাকার বিভিন্ন যানবাহনে আসতে হয়েছে। সেই জন্য তাদেরকে ভাড়াটা লেগেছে কয়েক গুণ বেশি। আর স্বাস্থ্যবিধির কথা যদি বলি, ফেরিতে তেমন এটা চাপ ছিল না, কিন্তু আমরা সারাদিনে যেটা দেখেছি যে লঞ্চে প্রচুর পরিমাণ যাত্রী উঠেছে। দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে লঞ্চ ভাড়া স্বাভাবিক সময়ে থাকে 25 টাকা, সেটা এখন কিন্তু বেড়ে 35 টাকা করা হয়েছিল। যাত্রীদের এই একটা অভিযোগ কিন্তু ছিল। মূলত এই ছিল দৌলতদিয়া থেকে আমার কাছে সর্বশেষ। সমর বিশ্বাস, আপনাকে ধন্যবাদ। ঢাকার বিভিন্ন প্রবেশমুখ এবং বরিশাল থেকে ঢাকায় ফেরা মানুষের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মীরা। এবার ইগল সুপার অ্যারোসোল স্প্রে এবং মশার কয়েলের সৌজন্যে ডেঙ্গু পরিস্থিতির খবর। ঢাকার হাসপাতালগুলোতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গু রোগী। স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ তথ্য বলছে, দেশে 1 আগস্ট থেকে বিভিন্ন হাসপাতালে আরও 237 জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে অধিকাংশই ঢাকার। শনিবার এই সংখ্যা ছিল 196 জন। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে সর্বমোট 777 জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকার 41টি সরকারি এবং বেসরকারি হাসপাতালে 747 জন ভর্তি আছেন। বাকি 30 জন ঢাকার বাইরে। চলতি বছরের 1 জানুয়ারি থেকে 1 আগস্ট পর্যন্ত 3091 জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। নিউজ ভিউজ 24 পর্যায়ে নিচ্ছি আরেকটি বিরতি, ফিরছি একটু পরে। আপনারা আছেন নিউজ ভিউজ 24-এ। আফগানিস্তানের কান্দাহার সহ গুরুত্বপূর্ণ 3টি বিমানবন্দরে হামলা চালিয়েছে তালিবানরা। তবে এতে এখন পর্যন্ত হতাহতের খবরাখবর পাওয়া যায়নি। রোববার সকালে এ হামলা চালানো হয়। অর্ধেকের বেশি জেলা দখলের পর গুরুত্বপূর্ণ 3 শহর দখলে দফায় দফায় হামলা চালাচ্ছে তালিবান সদস্যরা। এর আগে শনিবার রাতে দেশটির আরিয়ান হাসপাতালে বোমা হামলা চালায় আফগান সামরিক বাহিনী। ধারণা করা হচ্ছিল হাসপাতালটিতে চিকিৎসা নিচ্ছে তালেবান সদস্যরা। তবে ভুল তথ্যের ভিত্তিতে চালানো এই হামলায় নিহত হয়েছেন এক বেসামরিক নাগরিক। এদিকে দেশটির নুরিস্তানে বন্যায় নিহতের সংখ্যা 200 ছুঁই। অঞ্চলটি তালেবানের দখলে থাকায় আটকে পড়াদের উদ্ধারে বেগ পেতে হচ্ছে বলে জানিয়েছে আফগান প্রশাসন। আফগান ইস্যু নিয়ে আলোচনায় কথা বলার জন্য এই মুহূর্তে আমাদের সাথে ঢাকা থেকে যুক্ত হচ্ছেন বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ BIISAS এর সিনিয়র রিসার্চ ফেলো আবু সালেহ মোহাম্মদ ইউসুফ। আবু সালেহ মোহাম্মদ ইউসুফ, প্রথমে আপনাকে স্বাগত জানাচ্ছি। যে বিষয়টি জানতে চাচ্ছিলাম, যে জাতিসংঘের আঞ্চলিক অফিস দখল, আফগানিস্তানের কান্দাহার সহ 3টি বিমানবন্দরে হামলা চালিয়েছে তালিবানরা। এর বাইরেও দেশটির 90% তাদের দখলে। আসলে কোন দিকে যাচ্ছে আফগানিস্তান পরিস্থিতি? আপনাকে ধন্যবাদ। যেটা ধারণা করা হচ্ছিল যে এই ধরনের একটা ট্রানজিশনের সময়ে তালেবানরা খুব অ্যাগ্রেসিভ হবে এবং তারা অনেক কিছু দখলের চেষ্টা করবে, তো সেটা এখন একটা লেভেলে তো সেটা দেখা যাবেই। সেই কারণে তালেবানরা তার নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করবে। এট দ্য সেম টাইম আফগান গভর্নমেন্ট কতটা শক্তিশালী ভাবে সেটাকে নিয়ন্ত্রণ করাটা প্রতিহত করবে সেটা নিয়ে যেমন আশঙ্কা ছিল, সেটা এখন বাস্তবতা হচ্ছে যে দেখা যাচ্ছে তালেবানরা অনেক অ্যাগ্রেসিভ এবং তালেবানদের মধ্যে এবং সরকারের মধ্যে কোনো ধরনের আলোচনার কোনো অবস্থা এখন দেখা যাচ্ছে না। সো এই আশঙ্কাটা তো চলমান আছে যে এই দ্বন্দ্বটা কোন দিকে গড়ায় বা কতদিন পর্যন্ত এটা কন্টিনিউ করে। এটা আফগানিস্তানের অভ্যন্তরীণ অবস্থাকে একটা লং টার্মে অনিশ্চয়তার দিকেও নিয়ে যেতে পারে। আরেকটি বিষয় জানতে চাচ্ছিলাম যে রাশিয়ার পর কিন্তু যুক্তরাষ্ট্র আফগানিস্তান ছেড়েছে, এটি কি দুই পরাশক্তির পরাজয় কিনা?
দেখুন, প্রথমত একটা কথা বলা হয়ে থাকে যে আফগানিস্তান অলওয়েজ এ গ্রেট পার্টস, যে সকল সাম্রাজ্য এখানে এসে তারা সমস্যায় পড়ে। তো মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে অনেকেই মনে করছেন যে সেটা তৈরি হয়েছে যেহেতু 20 বছর পরে তাদেরকে চলে যেতে হচ্ছে। বাট এটাও ঠিক যে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের কিছু কৌশলগত কারণে সেখান থেকে চলে যাচ্ছে, যেটা বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন ভেরি মাচ ক্লিয়ার করছে। সো যেটা মার্কিন যুক্তরাষ্ট্র অর্জন করতে চেয়েছে, আফগানিস্তানে একটা লিবারেল গভর্নমেন্ট তৈরি করা, তাদের একটা লং টার্ম স্ট্রং হোল্ড তৈরি করা, সেটা বাধাগ্রস্ত হচ্ছে, সেটা তো দৃশ্যমান। বাট একই সাথে আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের স্ট্র্যাটেজি কি, তারা আসলে ঠিক একদমই আফগানিস্তানকে ছেড়ে চলে যাবে নাকি বিভিন্ন ভাবে তাদের উপরে প্রভাব বিস্তার করবে অ্যালাইগুলোর দ্বারা, সেই বিষয়টার জন্য এখনো সবাই অপেক্ষমান আছে। আরেকটি বিষয় জানতে চাচ্ছিলাম যে সাম্প্রতিক সময় দেখা যাচ্ছে যে তালিবান অনেকটা চীনমুখী, এর কারণ কি? আরেকটি বিষয় জানতে চাচ্ছিলাম যে অনেক বিশেষজ্ঞরা বলছেন যে এতে করে চীন এবং ভারতের দ্বন্দ্ব আরেকটু বাড়তে পারে, কি বলেন আপনি? দেখুন, প্রথমত তালেবানরা চীনমুখী, এটা দুটো দিক হতে পারে। একটা দিক হচ্ছে যে যদি তালেবানরা পলিটিক্যালি ম্যাচিউরড হইতে অ্যাজ এ পলিটিক্যাল অ্যাক্টর হিসেবে কাজ করে, সরকারের বিরুদ্ধে কাজ করা আর রাষ্ট্রীয় ক্ষমতা এসে রাষ্ট্র নিয়ন্ত্রণ করা দুইটা ভিন্ন জিনিস। সেক্ষেত্রে দৃশ্যত তারা রাশিয়ার সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে, চীনের সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে, এবং মার্কিন যুক্তরাষ্ট্র সহ অনেককে তারা আশ্বস্ত করতেছে যে তারা কারোর জন্য হুমকি হবে না। বাট একই সাথে এটাও ঠিক যে তালেবানদের যে হিস্টোরি, পলিটিক্যাল হিস্টোরি এবং অ্যাক্টিং হিস্টোরি দেখা যায়, সেক্ষেত্রে তারা যে বিভিন্ন গ্রুপগুলো আছে যেগুলা অনেক রাষ্ট্র যাদেরকে সন্ত্রাসী মনে করে, তাদের সাথে যে সম্পর্কগুলো আছে সেগুলাকে তারা কিভাবে নিয়ন্ত্রণ করে এবং কিভাবে তারা সেগুলোর সাথে অ্যাক্ট করে, এটা একটা বড় বিষয় হিসেবে থাকবে। সেহেতু এই মুহূর্তে ঠিক আফগানিস্তান তালেবানদের সাথে চীনের সম্পর্ক ভবিষ্যতে কোন দিকে যাবে সেটা বলা মুশকিল। আর একই সাথে যে ভারত চীনের যে সম্পর্ক, সেটা তো এই মুহূর্তে মনে হচ্ছে যে পাকিস্তান এবং চীন যৌথভাবে আফগানিস্তানে তাদের স্ট্রং করতেছে। সেই নিয়ে ভারতীয়দের মধ্যে বা ভারতের যারা পলিসি মেকার তাদের মধ্যে একটা আশঙ্কা দেখা যাচ্ছে। তবে এটাও ঠিক যে ভারতের যে লং টার্ম হিস্ট্রি আফগানিস্তান এবং গত 20 ইয়ার্সে আফগানিস্তানে ভারতের যে ইনভেস্টমেন্ট আছে, সেই কারণে কোনো পক্ষেই ভারতকে আফগানিস্তান থেকে সম্পূর্ণভাবে আইসোলেট করা ডিফিকাল্ট হবে। তো সেখানে হয়তো তারা একটা ইকুইলিব্রিয়াম জায়গা তৈরি করার চেষ্টা করবেন যেখানে সবাই অ্যাডাপ্ট করতে পারে। আর সেটা যদি তৈরি না হয়, তখন সংঘাতটা দীর্ঘমেয়াদী হওয়ার আশঙ্কা থাকবেই। জি, আবু সালেহ মোহাম্মদ ইউসুফ, আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আফগান ইস্যু নিয়ে কথা বলছিলাম বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক স্টাডিজের সিনিয়র রিসার্চ ফেলো আবু সালেহ মোহাম্মদ ইউসুফের সাথে। এই ছিল আজকের নিউজ ভিউজ 24। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।